আসসালামু আলাইকুম। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা। আমি জেমেতুনুর ক্লাস নিচ্ছি আজকে বাংলা প্রথম পত্র নবম দশম শ্রেণীর আমি কোনো আগন্তুক নই কবিতাটি। কবিতাটি বোঝার আগে আমরা একটু শব্দটা বিশ্লেষণ করি। দেখো তোমরা এই আগন্তুক এই জিনিসটা মানে কি? আমি তো বুঝছি, আমি বলতে কবি এখানে নিজেকে বোঝাচ্ছেন, কবি আহসান হাবীব। তিনি আগন্তুক বলতে কি বোঝাচ্ছেন? আগন্তুক বলতে বিদেশি নাগরিকদের বোঝানো হচ্ছে, বিদেশি অর্থাৎ কোন একটা গ্রামের বাইরে থেকে। এখানে এই বিদেশি বা অভ্যাগত আমরা বলতে পারি। ও বিদেশি বলতে কেমন, এখানে এমন ভাবে তোমরা চিন্তা করো ব্যাপারটা যে কখনো যদি কোনো গ্রাম, তিনি বুঝাতে চেয়েছেন যে তিনি একটা গ্রামের হোক এই দেশের হোক আপন নাগরিক। তিনি কোনো বিদেশ থেকে আসা লোক নন, তিনি কোনো ভ্রমণকারী নন, তিনি কোনো ভিন গ্রহের কোনো প্রাণী নন। তিনি এই এই বাংলার মানুষের মাঝেই আছেন এবং তিনি বাংলার মানুষের অস্তিত্বে মিশে আছেন। তার অস্তিত্ব বাংলার মানুষের মাঝে আছেন। অর্থাৎ এই কবিতাটি আমাদের ঐতিহ্য ও শিকড় সম্পর্কে ধারণা দেয় এবং আমাদের যে রুট, আমাদের যে শিকড় মিশে আছে এই বাংলার আসমান জমিন মাঠে ঘাটে সেটা সম্পর্কে ধারণা দেয়। তো দেখো এই পাঠ শেষে আমাদের উদ্দেশ্য কি, শিক্ষার্থীরা বা তোমরা কি কি বুঝতে পারবা, প্রাকৃতিক সৌন্দর্য অনুধাবন করতে পারবা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারবা, কবির অকৃত্রিম দেশ সম্পর্কে অবহিত হতে পারবা। ঠিক আছে? অকৃত্রিম মানে কি? একদম মানে নিজের যেটা বাস্তব থেকে, যেটা প্রকৃতিগতভাবে আমরা অর্জন করি সেটা অকৃত্রিম। এখানে কোনো লোক দেখানো, এখানে কোনো মানুষের মানে মানুষের সম্মান দেখানোর জন্য বাইরে থেকে কোনো দেশপ্রেম নয়, এটা একদম অন্তর্নিহিত যে দেশপ্রেম সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো এক রাউন্ড এখানে দেওয়া আছে। 1917 সালের 2রা জানুয়ারি কবি আহসান হাবীব জন্মগ্রহণ করেন কোথায়? পিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে। তার মৃত্যু কত সালে? 1985 সালে। প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ, এটা 3 স্টার দিয়ে রাখো বইয়ের মধ্যে, খুব ইম্পর্টেন্ট। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি আছে? ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্র যাব, ছোটদের জন্য কি কি আছে? রাতের গল্প, ছুটির দিন দুপুরে ইত্যাদি। এইটা আসে ছোটদের জন্য কবিতার বই কি কি? রাতের গল্প, ছুটির দিন দুপুরে ইত্যাদি। আর প্রথম কাব্যগ্রন্থ খুব গুরুত্বপূর্ণ, রাত্রি শেষ। তিনি বরিশালের ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন। আইএ কি? ইন্টারমিডিয়েট, বর্তমান এইচএসসি সমমান। ঠিক আছে? বর্তমান এইচএসসি সমমানটাকে তৎকালীন সময় ইন্টারমিডিয়েট ইন আর্টস, এটাকে আইএ বলা হতো। কর্মজীবনে তিনি সাংবাদিকতা কি পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি দৈনিক বাংলা সাংবাদিক ছিলেন। দৈনিক বাংলা কি? বর্তমানে যেমন বিটিভি আছে না, তো টেলিভিশন আসার পূর্বে তখন সরকারি প্রেস মাধ্যম বা সরকারি গণমাধ্যম হিসেবে দৈনিক বাংলা ছিল। দৈনিক বাংলা মূলত এটা ছিল দৈনিক পাকিস্তান। দৈনিক পাকিস্তান পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটার নাম দৈনিক বাংলা নামকরণ করা হয়। পরবর্তীতে এইটার চাহিদা কমে যাওয়াতে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে গেছেন। আহসান হাবীব, শামসুর রাহমান, তারা সবাই দৈনিক বাংলায় কর্মরত ছিলেন সাংবাদিক হিসেবে। তার প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ। এগুলো দেখো ছোটদের জন্য কি কি বই? রাতের গল্প, জ্যোৎস্না রাতের গল্প, আর ছুটির দিন দুপুরে। আর হলো কিশোর পাঠ্য উপন্যাস, এটা খুবই ইম্পর্টেন্ট। কিশোর পাঠ্য উপন্যাস কি? রানী খালের সাকে। ওকে, আচ্ছা। তিনি বাংলা একাডেমি ও 21শে পদক পুরস্কার লাভ করেন। তো আমরা এখন কবিতায় যাচ্ছি। প্রথমে আমি কবিতাটা আবৃত্তি করে নেই, দেন হচ্ছে আমরা লাইন টু লাইন বোঝার চেষ্টা করি। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, নিশিরাত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী এই পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরে জালি স্থির দৃষ্টি। মাছরাঙা আমাকে চিনে, আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি সাপনিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। আমি কোনো আগন্তুক নই,
এই খররৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো আত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, অকাল বার্ধক্যে নত কদমালি তার ক্লান্ত চোখের আধার। আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন, আমি জমিলার মার শূন্য খাকা রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। হাত রাখো বৈঠায়, লাঙলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। আচ্ছা, আমাদের কবিতা এ পর্যন্তই। অর্থাৎ আমি যদি একদম শুরু থেকে যাই, কবিটা আবার বোঝার চেষ্টা করি। আসমানের তারা সাক্ষী, মূলত কবি এখানে তিনি যে এই অঞ্চলের একজন অতি আপনজন, তিনি বোঝানোর জন্য তার পক্ষের কিছু সাক্ষ্য প্রমাণ হাজির করেছেন। সাক্ষ্য প্রমাণ হিসেবে প্রথমে আসমানের তারা সাক্ষ্য প্রমাণ হিসেবে ডেকেছেন যে আসমানের তারা সাক্ষী, অর্থাৎ আমাদের এই আকাশের তারা জানে কবি বা আমরা বাইরের কোনো লোক নই, আমরা এখানকারই একজন মানুষ, যে আসমানের তারা সাক্ষী। তারপর তিনি সাক্ষী হিসেবে কাকে বলেছেন? এই জমিনের ফুল, অর্থাৎ কি সুন্দর করে প্রকৃতির বর্ণনাগুলো দিয়েছেন। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাত, নিশিরাত মানে কি? গভীর রাত। গভীর রাতে বাঁশবাগান সুন্দর দেখায়, গভীর রাত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী। জোনাকি পোকা, তোমরা আজকাল যারা ঢাকা শহরে বা বড় বড় শহরে বড় হয়েছে তারা অনেকেই জোনাকি পোকাটা দেখো নাই কখনো। জোনাকি পোকা হচ্ছে, আমি নিজে যদিও ঢাকায় বড় হয়েছি, বাট আগে ছোটবেলায় যখন গ্রামে যেতাম তখন জোনাকি দেখা পেয়েছি। ইদানিংকালে গ্রামেও আজকাল জোনাকি দেখা যায় না। জোনাকি হচ্ছে একটা পোকা যেটা হচ্ছে রাতের বেলা বাইরে গেলে সুন্দর আলো দিত, ঠিক আছে, আলো জ্বলতো নিত্য, জ্বলতো নিত্য। আজকাল এই জোনাকি হারিয়ে গেছে। তো রাতের আধারে যখন নিশিরাত মানে গভীর রাত, আগে তো লাইটিং ছিল না, তখন রাতে পথ চলাটা কঠিন ছিল। তো এই নিশিরাত বাঁশবাগানের সাধারণ মানুষজন ভয় পায়, বাঁশবাগানের ব্যাপারে মিথও আছে অনেক কিছু, বাট এইরকম অন্ধকার ঘুটঘুটে অন্ধকারের জায়গাও জোনাকি আলো দেয়, জোনাকি যেমন পথ দেখায়। তো সেই জোনাকিগুলো যেন কবিকে চিনেন। সাক্ষী জারুল জামরুল, দেখো শুরু হলো কি আকাশ দিয়ে, আসমানের তারা, জমিনের ফুল, তারপর হলো পতঙ্গতে, তারপরে হলো ফুলে আসলো, ফলে আসলো জারুল ফল, জামরুল ফল, জামরুল এখন জামরুল সিজন চলছে, তো এটা বেশ ভালো। সাক্ষী পুবের পুকুর, এরপর পুকুরেরকে তিনি সাক্ষী হিসেবে আনলেন। তারপর কি তার ঝাঁকড়া ডুমুরের ডালি স্থির দৃষ্টি, এই মানে কি, মনে করো এটা একটা পুকুর, ঠিক আছে, এইটা পুকুর, এইখানে ডুমুর গাছ আছে, তাইলে এই পুকুর যেন স্থির ভাবে ডুমুরের ফুল ডুমুরের সরি ফুল না, ডুমুরের ডালে স্থির ভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। কে দেখছে? পুকুর। আচ্ছা, দেখো প্রকৃতি কি সুন্দর গল্প বুনন করে নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। মাছরাঙা আমাকে চিনে, এবার পাখিতে যাওয়া হলো। মাছরাঙা আমাকে চেনে, আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো অভ্যাগত নই। অভ্যাগত মানে কি? অতিথি, ঠিক আছে, অভ্যাগত মানে হচ্ছে অতিথি, অতিথি বা বাইরে থেকে আসা মানুষ, বাইরে থেকে আসা মানুষ, বাইরে থেকে আসা মানুষ। ওকে, আচ্ছা, নেক্সট, অর্থাৎ যে কবি কোনো বাইরের লোক না, কবি এই এলাকারই যে মানুষ, এটা তিনি প্রমাণ করতে যাচ্ছেন। খোদার কসম, এইবার তিনি আল্লাহকে কসম খেয়ে বলছেন, যা খোদার কসম, আমার যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কসম, আমি ভিনদেশী পথিক নই, আমি বাইরে থেকে আসি নাই, আমি বাইরে থেকে ঘুরতে ঘুরতে আসি নাই, আমি এখানকারই একজন লোক, আমি কোনো আগন্তুক নই। এবার আসল জায়গায়, আমি কোনো আগন্তুক নই, অর্থাৎ তিনি বাইরে থেকে আসা কোনো মানুষ নয়, আমি কোনো আগন্তুক নই। আবার বললেন, অর্থাৎ জোর দেওয়া হলো আমি ছিলাম এখানে,
আমি শাপনিক নিয়মে এখানেই থাকি। শাপনিক নিয়মে মানে আমি বাংলাদেশে থাকি আর বাইরে থাকি, যেখানে থাকি না কেন আমার মন এখানে থাকে, আমার স্বপ্ন এখানে, আমার স্বপ্নেই দেশ জুড়ে শাপনিক নিয়মে এখানেই থাকি। আর এখানে থাকার নামই সর্বত্র থাকে। এটা খতে খুব ইম্পর্টেন্ট সারা দেশে। অর্থাৎ মানুষজন যারা পল্লী পরিবেশে থাকতে পছন্দ করে, যার অস্তিত্ব মিশে আছে বাংলার প্রকৃতির মাঝে, তাদের অস্তিত্ব শুধু বাংলার একটি জায়গায় না, সারা দেশে তাদের অন্তর জুড়ে আছে। অর্থাৎ তারা সর্বদা দেশের কল্যাণ চিন্তা করেন এবং দেশের প্রকৃতি, মাটি ও মানুষকে কিভাবে ভালো রাখা যায় তার জন্য তারা সচেষ্ট থাকেন। আমি কোনো আগন্তুক নই, তিনি আবার মেনশন করেন তিনি বাইরে থেকে আসে কোনো লোক না। এই খর রৌদ্র জলজ বাতাসে মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। খর রৌদ্র, এই যে আজকালকার অনেক রোদ ওঠে না, সেই পরিস্থিতিকে বোঝানো হয়েছে। খর রৌদ্র, খর রৌদ্র, খরা চলাকালীন অবস্থা, জলজ বাতাস। যখন খরা চলে তখন বাতাসটা বইলে যেন মনে হয় বাতাসটা খুব সুন্দর স্নিগ্ধ এবং সেখানে বৃষ্টি আসার আগে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। অর্থাৎ বাতাসের মধ্যে জলীয় বাষ্প পানি মিশে থাকে, সেটাকে জলজ বাতাস বলা হয়েছে। মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা, জলজ বাতাসে মেঘ ক্লান্ত মানে বিকালের যে বেলা সারাদিন যেন মেঘের ভেসে ভেসে এপাড়া থেকে ওপাড়া, এই শহর হতে ওই নগর, এভাবে মেঘ যেতে যেতে মেঘ ক্লান্ত হয়ে গেছে। সেই ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। সেই তেমন ভাবে ক্লান্ত হয়ে গেছে পাখিরা সারাদিন ঘুরে ঘুরে নীড়ে ফিরে যাওয়ার চিন্তা করছে। যার যার নীড়ে ফিরে যাবে। নীড় বলতে এই নীড় বোঝানো হচ্ছে, তোমরা কনফিউজড মানে এই নীড় মানে পাখির বাসা, পাখির বাসা, ঠিক আছে। আচ্ছা, পাখিরা আমাকে চেনে অর্থাৎ কবি বাইরের কোনো মানুষ নয়, তারা জানে আমি কোনো আত্মীয় নই। আত্মীয় বলতে কেন বোঝানো হয়েছে তোমরা একটু বোঝার চেষ্টা করো। আত্মীয়রা নর্মালি কেমন ভাবে থাকে, 2-3 দিন থাকে তারপর চলে যায়, তাই তো? 2-3 দিন থাকে তারপর চলে যান আত্মীয়। তো তিনি কোনো আত্মীয় নন, তিনি এই অঞ্চলেরই মানুষ, এই দেশেরই মানুষ, অর্থাৎ তার অস্তিত্ব জুড়ে এই দেশের কথাই তিনি চিন্তা করবেন। তাই তিনি আত্মীয় নন, অর্থাৎ তিনি চলে যেতে আসেন নাই, তিনি এই দেশকে নিয়ে স্বপ্ন দেখেন। কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী, কার্তিক মাসে ধানের যখন ফলন হয় তখন সেই ধানের মঞ্জরিগুলো যেন সাক্ষী দেয়। সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা, জ্যোৎস্নার চাদর, জ্যোৎস্না যখন হয় তখন অন্ধকার কেটে যায়, চারদিকে সুন্দর দেখায়, সেই পরিবেশকে বলা হয়েছে নিশিন্দার ছায়। নিশিন্দা একটা গাছ। অকাল বার্ধক্যে নত কদমালি। এখানে দেখো প্রকৃতি এবং গ্রামীণ পরিবেশের মানুষগুলোর কথা বলা হয়েছে। লাইক কেমন, নিশিন্দা একটা গাছ, সেই গাছের ছায়াটা কবে, পূর্ণিমার রাতের কথা বলা হয়েছে, জ্যোৎস্না রাতে। অকাল বার্ধক্যে নত, অকাল বার্ধক্য কেন বোঝানো হয়েছে এই জিনিসটা দেখো। সাধারণত গ্রাম বাংলার যে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, অর্থাৎ যারা নিম্নবিত্ত মানুষ, তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো থাকে না, যে কারণে পুষ্টিকর খাবার, সময় মতো সুচিকিৎসা এটা অর্জন করা সম্ভব হয় না। যে কারণে অ্যাজ এ রেজাল্ট দেখা যায় খুব অল্প বয়সে তাদের জীবনে বার্ধক্য চলে আসে, জড়তা চলে আসে, তারা খুব মানে কাজের আউটপুট ওইভাবে আর দিতে পারেন না। এই অর্থনৈতিক অবস্থাটাই তুলে ধরা হয়েছে। যেমন প্রান্তিক জনগোষ্ঠীর একজন প্রতিনিধি হলো কদম আলী, তার ক্লান্ত চোখের আধার, সারা জীবন কাজ করতে 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 এতটাই ক্লান্ত হয়ে গেছে, তার চোখ যেন, চোখের দিক তাকালে মনে হয় শরীর ক্লান্ত হয়ে গেছে, তার আর কাজ করার ক্ষমতা নেই। তো এইরকম কদম আলী কে তিনি চিনেন, আমি তার চিরচেনা স্বজন একজন। অর্থাৎ তিনি তেমন একদম প্রান্তিক জনগোষ্ঠীর আপনজন। তিনি কোনো বড় বড় মানুষ অর্থাৎ বড় উচ্চ শ্রেণীর মানুষের প্রতিনিধি নন, তিনি একজন প্রান্তিক জনগোষ্ঠীর সাথে তার চলাফেরা আছে, তিনি সবাইকে চিনেন। স্পেশালি এই লাইনটা খুব কি পয়েন্ট, আমি জমিদার মার শূন্য খাতা রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। অর্থাৎ জমিলার মার শূন্য খাকা রান্নাঘর বলতে আমাদের সেই প্রান্তিক জনগোষ্ঠীর কথা বোঝানো হয়েছে, যে প্রান্তিক জনগোষ্ঠীর 3 বেলা আহার্য রান্না করার মতো অবস্থা নেই। অর্থাৎ 3 বেলা আহার রান্না করা, 3 বেলা
রান্না করে খাবে সেই রকম অর্থ স্বাবলম্বিতা তাদের নেই। এই জন্য তাদের শূন্য ফাঁকা রান্নাঘর, শুকনো থালা, সেই রান্নাঘরে কোনো খাবার নেই, তাহলে শুকনো হয়ে আছে, শুকনো থালা, থালা বাসন ধোয়ার প্রয়োজনই হয় না, কারণ রান্নাই তো হয় না। সেই ধরনের শুকনো থালার কথা, সেই জায়গাগুলো কবি জানেন। অর্থাৎ কবি মানুষের কষ্টের কথা জানেন, মানুষের বেদনার কথা জানেন। তিনি মানুষকে বড়ই আপন হিসেবে তিনি জানেন, এবং শুধু তিনি জানলে হবে না, তারাও তাকে চিনে, যা সে আমাকে চেনে। অর্থাৎ কবি একজন প্রান্তিক জনগোষ্ঠীর সাথে মিশে গেছেন, কারণ তার অস্তিত্ব এখানেই আছে। হাত রাখো বৈঠায়, যে বৈঠা, এই বৈঠায় হাত রাখতে বলা হয়েছে লাঙলে। অর্থাৎ বৈঠায় কারা, যারা মাঝি তারা বৈঠায় হাত রাখে, লাঙল যারা কৃষিকাজ করে তারা লাঙলে রাখে। দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। অর্থাৎ তিনি বাংলার ধান চাষ থেকে শুরু করে নদী বেয়ে চলা সব জায়গায় যেন তার অস্তিত্ব গেঁথে আছে। ঠিক আছে। মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস, এই লাইনটা আসে, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। অর্থাৎ কবি বোঝানোর চেষ্টা করেছেন যে কবির অন্তরে মিশে আছে এই এলাকার মানুষ, অন্তরে মিশে আছে এই এলাকার মানুষের প্রতি ভালোবাসা। আমাকে বিশ্বাস করো। এবং মাটিতে শরীরে মাটি কার লেগে থাকে, যারা মাটির একদম কাছাকাছি থাকে, যারা মাটির সঙ্গে যাদের উঠা বসা আছে, মাটিকে যে আপন করে নিতে পেরেছে। নাইলে কি যারা বহিরাগত, বা তারা কি মাটিকে অ্যাভয়েড করে চলে, বড় বড় জুতা পরে চলবে যেন পায়ে মাটি না লাগে, হাতে যেন মাটি না লেগে, কাদা মাটি থেকে ভয় ভয় থাকবে। তো তিনি এমন না, তিনি মাটিতে মিশে আছে। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, গ্রাম বাংলা এটা খুবই সাধারণ দৃশ্য, যে দুপাশে ধানের ক্ষেতের মাঝখান দিয়ে আলপথ দিয়ে চলে গেছে, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বের কথা। অর্থাৎ তার অস্তিত্বে সব কিছু গেঁথে আছে, আমি উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। অর্থাৎ তিনি এই নদীর একজন অবাধ মুগ্ধ মানুষের প্রতিনিধি। অর্থাৎ আমরা এই কবিতা থেকে যা শিখলাম, কবির অন্তর্নিহিত যে দেশপ্রেম, অন্তর্নিহিত প্রকৃতির প্রতি ভালোবাসা এবং প্রকৃতির সংস্পর্শে থাকা, এই পরামর্শ, এই এই যে দৃশ্য, এটা আমি কোনো আগন্তুক নই কবিতার মূল আলোচনা। তোমরা যখন সৃজনশীল লিখবে তখন এইভাবে গুছিয়ে লিখবে যে এই কবিতার যে দিকগুলো আছে, প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতির সংস্পর্শতা, আর হচ্ছে অন্তর্নিহিত কবির দেশপ্রেম, এই জিনিসগুলো নিয়ে তোমরা আলোচনা করতে পারবে। আচ্ছা, আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো কবিতা নিয়ে। ততদিন আল্লাহ হাফেজ।